Okay. Next, hemolytic anemias. So therefore, RBC destruction, premature destruction of RBCs. This is obviously we know what is hemolytic diseases are. Now, এই যে hemolytic diseases, তার মানে হিমোলিসিস হয় যে সমস্ত সিচুয়েশনে, এই সিচুয়েশনগুলোকে একসাথে বলা যায় দে বিলং টু আ সিঙ্গল ফ্যামিলি, অ্যান্ড এই ফ্যামিলিটার ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে যে এই ফ্যামিলিতে বিলং করে অল দ্য মেম্বার্স, তার মানে ইন্ডিভিজুয়ালি যে কন্ডিশন বা যে কজ বা যে ইটিওলজি বা যা ডিজিজেস যাই বলো না কেন, এই এ বি সি ডি এটসেট্রা এটসেট্রা, দিজ আর ইন্ডিভিজুয়াল ডিজিজেস অর কন্ডিশনস যেখানে হিমোলিসিস হয়। বিকজ এরা প্রত্যেকেই হিমোলিসিস করে, দেয়ারফোর এদেরকে একসাথে দে ক্যান বি কনসিডার্ড টু বি দ্য মেম্বার্স অফ আ সেম ফ্যামিলি, যে ফ্যামিলিটার ক্যারেক্টারিস্টিকটা জানা হচ্ছে যে এই ফ্যামিলিতে বিলং করে অল দ্য মেম্বার্স উইল হ্যাভ হিমোলিসিস। ওকে, না এইবারে যেটা হয়, এই যে আন্ডারলাইং কন্ডিশনসগুলো যেগুলোতে হিমোলাইটিক ব্যাপারটা হয়, দিস কন্ডিশনস মানে আন্ডারলাইং ইটিওলজিগুলো, এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এক একটা ডিজিজ হয়তো, এদের ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে যে হ্যাঁ এই ডিজিজগুলোতে হিমোলিসিস ব্যাপারটা হয় না। ইফ ইউ টেক দিজ ডিজিজেস অ্যান্ড এদেরকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায় বা এদেরকে থ্রু ডিফারেন্ট অ্যাঙ্গেলস দেখা যায়, যেমন এদের মধ্যে কোনো কোনো ডিজিজে হিমোলিসিসটা স্টার্টস সিন্স বার্থ, সো কনজেনিটাল ডিফেক্ট কিছু আছে, সো ইটস আ কনজেনিটাল হিমোলাইটিক ডিজিজ। তেমনি কিছু আর অ্যাকুয়ার্ড, কনজেনিটাল অর অ্যাকুয়ার্ড। তেমনি কিছু ডিজিজে ডিপেন্ডিং অন এদের মধ্যে কোনটা আমার আছে, হিমোলিসিস প্রসেসটা ক্যান বি অ্যাকিউট, সাডেনলি স্টার্ট হলো, whereas rest of the disease processটা is chronic. Then in some of them hemolysis is reversible, which means treatable but correctable. You can do something to stop the hemolysis. Whereas এদের মধ্যে বেশ কিছু ডিজিজ আছে যেখানে হিমোলিসিস প্রসেসটা ক্যানট বি স্টপড, ইউ ক্যানট স্টপ দ্য হিমোলিসিস প্রসেস। মেডিকেল সায়েন্স এখনো কিউরেটিভ ট্রিটমেন্ট ডেভেলপ করতে পারেন। সো সাম অফ দেম আর ইরিভার্সেবল হিমোলিসিস। তেমনি কিছু কিছু ডিজিজে যে ডিফেক্টটার জন্য হিমোলিসিসটা হয়, যে ডিফেক্টটা ইজ রেসপন্সিবল ফর হিমোলিসিস, সেই ডিফেক্টগুলো থাকে আরবিসির ভেতরে, ইন্ট্রিনজিক। দ্য ডিফেক্টস আর ইন্ট্রিনজিক টু দ্য আরবিসিস, whereas in some of them they are extrinsic to the RBCs. So therefore এই যে ব্যাপারটা হলো, হতে পারে ইন দিজ ডিজিজেস এই জিনিসগুলো তফাৎ হয়ে যাচ্ছে ডিপেন্ডিং অন দ্য ডিজিজ, বা কিন্তু যাই হোক না কেন আলটিমেটলি তো অল অফ দেম আর হিমোলাইটিক ডিজিজের এক্সাম্পল। সো দেয়ারফোর অল দিস ডিজিজেস, তার মানে এ বি সি ডি ই এফ জি এইচ, এইগুলো দে আর অল হিমোলাইটিক ফ্যামিলির মেম্বার। বিকজ দে আর হিমোলাইটিক ফ্যামিলির মেম্বার, হিমোলিসিস ব্যাপারটা ইজ কমন টু অল অফ দেম। এদের সবারই হিমোলিসিস হবে। সো এই ব্যাপারটা ইজ কমন টু অল অফ দেম, whereas ডিপেন্ডিং অন দ্য ইন্ডিভিজুয়াল ডিজিজেস হতেও পারে এরকম এবং হয়ও যে হিমোলিসিস ছাড়াও অ্যাপার্ট ফ্রম হিমোলিসিস হয়তো এই ডিজিজটা অ্যাপার্ট ফ্রম হিমোলিসিস একটা অন্য কোনো গণ্ডগোলও করে, হয়তো এই ডিজিজটা অ্যাপার্ট ফ্রম হিমোলিসিস একটা অন্য গণ্ডগোলও করে, অ্যান্ড দ্যাট অন্য গণ্ডগোল ইজ ডিফারেন্ট ফ্রম ডিজিজ এ টু ডিজিজ ডি। সো এই যে ফ্যাক্টরটা, লেটস কল ইট আ ইউনিক
or a specific factor, এই জিনিসটা belongs to a particular disease, এটা এই জিনিসটা doesn't belong to the family, এটা হচ্ছে হিমোলিসিসটা হচ্ছে এদের ফ্যামিলিগত ক্যারেক্টার, সবাই হিমোলিসিস শো করবে whoever they are, whereas depending on the underlying disease হয়তো দেখব একটা ইউনিক বা স্পেসিফিক ঘটনাও ঘটে, যে ঘটনাটা is not the common factor like hemolysis. Okay, so therefore এই একটা পার্ট হলো, এটাতে আবার আসছে না এই যে ইন্ডিভিজুয়াল ডিজিজগুলো, এক একটা ডিজিজ যেখানে হিমোলিসিস হয়, নাও থিঙ্ক অ্যাবাউট কতটা হিমোলিসিস হয়, ডিগ্রি অফ হিমোলিসিস, টেক এনি ওয়ান অফ দেম, ডিজিজ এ, ডিজিজ বি। নাও ডিগ্রি অফ হিমোলিসিস in any one of them, পৃথিবীতে যত পেশেন্ট ধরো উইথ এ ডিজিজটা আছে, which is an example of hemolytic disease, and এই কথা যেটা বলতে যাচ্ছি is applicable to all of them. So say এই যে ডিজিজ এ, পৃথিবীতে যত ডিজিজ এর পেশেন্ট আছে, not all of them will show equal degree of hemolysis. So the degree of hemolysis কিন্তু ভ্যারি করে করে যাবে। কথার কথা বলছি, জাস্ট টু গিভ অ্যান এক্সাম্পল, কারোর হয়তো হিমোলিসিস হচ্ছে 10%, কারোর 20%, কারোর 40% অফ আরবিসিস গেটস ডেস্ট্রয়েড, কারোর 80%। ডিগ্রি অফ হিমোলিসিসটা কিন্তু ভ্যারি করে করে যায়, অ্যান্ড দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল অফ দিজ পেশেন্টস, সে যে হিমোলাইটিক ডিজিজই থাকুক না কেন। সো ডিগ্রি অফ হিমোলিসিস will vary. It will vary from patient to patient. Okay, so এতক্ষণ ধরে যেটুকু আলোচনা হলো তার ফলে এটা বুঝতে পারলাম যে হিমোলাইটিক ফ্যামিলির মেম্বার সে যে ডিজিজই হোক না কেন, ডিজিজ এ টু এক্স, এই ফ্যামিলির যারাই মেম্বার, সেই মেম্বাররা ক্লিনিক্যাল ফিচার্স ওয়াইজ, ক্লিনিক্যাল পিকচারটা যদি আমি দেখি পেশেন্টটার, ইনভেস্টিগেশন পিকচারটা যদি আমি দেখি, দেখবো যেন দুটো জিনিস শো করছে। ওয়ান, হিমোলিসিসের এভিডেন্স, অ্যান্ড উইচ উইল বি এক্সিবিটেড বা শোন বাই all of them, all the members, whereas depending on the disease, depending on the মেম্বারটাকে তার উপরে ডিপেন্ড করে হয়তো একটা ইউনিক বা স্পেসিফিক ফিচারও আসবে, সেটা ক্লিনিক্যালিও, ইনভেস্টিগেশনও। সো দেয়ারফোর লেটস নাও সি, বিকজ এই ব্যাপারটা হচ্ছে ফ্যামিলিগত ব্যাপার, দেয়ারফোর পৃথিবীর যে কোনো হিমোলাইটিক ডিজিজে, যে কোনো ক্লিনিক্যালি, what are the evidence that we get which tells us it's a hemolytic family disease, because এদের বেশ কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আর ডিউ টু হিমোলিসিস। Now, hemolysis মানে premature breakdown of RBCs, এই ব্রেকডাউনটা প্রিম্যাচিওরলি হচ্ছে বলেই তো আরবিসি বেশি বেশি করে নষ্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড দেয়ারফোর এ ফর অ্যানিমিয়া হচ্ছে। সো এরা ক্লিনিক্যালি উইল শো এভিডেন্স অফ অ্যানিমিয়া তো আয়রন ডেফিসিয়েন্সির পেশেন্টও শো করবে, anemia to vitamin B12 folate deficiency patient will show. Now, whether this anemia is due to breakdown of RBCs, সেটা আমরা কি করে বুঝবো? Because RBC is getting excessively destructed, therefore RBC এর ভেতর থেকে বেশি বেশি করে যে হিমোগ্লোবিন is coming out because of breakdown, therefore এই হিমোগ্লোবিন বেশি বেশি করে বিলিরুবিনে কনভার্টেড হবে, and therefore এই হাইপার বিলিরুবিনিমিয়া এদের একটা থাকে, হাইপার বিলিরুবিনিমিয়া।
সো ব্রেকডাউন অফ আরবিসিসেরই যেন একটা ক্লিনিক্যাল এভিডেন্স হচ্ছে এদের জন্ডিস থাকে অনেক সময় হিমোলাইটিক ডিজিজ পেশেন্টদের hemolytic disease patient often develop jaundice because of this hyperbilirubinemia. Next, breakdown of RBCs another evidence হচ্ছে এই যে ব্রেকডাউনটা in many of these patients if you now consider যে RBC ব্রেকডাউনটা কোথায় হয় in many of these patients the site of breakdown হচ্ছে reticuloendothelial system তার মানে spleen and therefore এদের অনেকেরই রেটিকুলোএন্ডোথেলিয়াল সেল হাইপারপ্লেসিয়া হয় সো স্প্লেনোমেগালি থাকে সো এই দুটো আমাদের কাছে হলো ক্লিনিক্যাল এভিডেন্স অফ ইন অ্যান অ্যানিমিক পেশেন্ট ক্লিনিক্যাল এভিডেন্স অফ বিফোর ব্রেকডাউন অফ আরবিসি সো জন্ডিস অ্যান্ড স্প্লেনোমেগালি there is another evidence of a breakdown of RBCs এবার কিছু কিছু পেশেন্টদের এই সাইট অফ হিমোলিসিসটা হচ্ছে উইদিন ব্লাড ভেসেলস তার মানে আরবিসি সার্কুলেশনেই থাকাকালীন ভেঙে যায় সো ইন্ট্রাভাস্কুলার সাইট যেখানে হিমোলিসিসের সাইটটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার এখানে কিছু কিছু ডিজিজ হচ্ছে এক্সট্রাভাস্কুলার মানে স্প্লিনে যাদের ভাঙে ইন্ট্রাভাস্কুলার হিমোলিসিস যাদের হয় অ্যান্ড সিভিয়ার অ্যামাউন্টে হয় দ্যাট হিমোগ্লোবিন দ্যাট ফ্রি হিমোগ্লোবিন ইটস ইন্ট্রাভাস্কুলার সো সার্কুলেশনেই ঘুরতে ঘুরতে এই ফ্রি হিমোগ্লোবিনের একটা পার্ট ইউরিন দিয়ে বেরিয়ে আসে অ্যান্ড বিকজ অফ দ্যাট দে ডেভেলপ হোয়াট ইজ কল্ড হিমোগ্লোবিনুরিয়া উইচ কজেস এটা হয়তো ক্লিনিক্যালি সবসময় বোঝা যায় না which leads to একটা অদ্ভুত reddish black color urine so this is one evidence of a RBC breakdown so এই হলো next C এই হিমোলিসিসের কমপ্লিকেশনেরও এভিডেন্স থাকে complications of hemolysis and complications মানে এদের complications মানে কি না এই যে হিমোলিসিসের জন্য প্রচুর আরবিসি আর গেটিং ব্রোকেন ডাউন therefore এই আরবিসির ব্রেকডাউনের জন্য যেমন জন্ডিস স্প্লেনোমেগালি রেড ব্ল্যাক ইউরিন হচ্ছে তেমনি লং টার্ম কমপ্লিকেশন হিসেবে আমরা জানি এই আরবিসির ভেতর থেকে আয়রনটা কামস আউট and then that iron start to get deposited in different areas of the body overall এদের অনেক সময় এই হিমোলিসিসেরই কমপ্লিকেশন হিসেবে নাম্বার 1 একটা আয়রন ওভারলোডিং হয় and that iron overloading that deposition of iron in different organs কখনো কখনো এদের অর্গান ড্যামেজ করতে থাকে particularly হার্ট ফেলিয়ার হয়ে যায় লং স্ট্যান্ডিং এই আয়রন ডিপোজিশন হয়ে হার্টের মাস্কুলেচার গেটস ড্যামেজ some other organs also get damaged but this is the most important organ to get damaged so in a way this iron overloading is an example of complications number 2 complication এই কমপ্লিকেশনটাও ওই হিমোলিসিসেরই কমপ্লিকেশন is gallbladder এদের কারুর gallbladder এই এক্সেসিভ বিলিরুবিন এই পিগমেন্ট স্টোন হয় সো কোলেলিথিয়াসিস যেটা হয়তো সার্জারিতেও পড়বে যে হিমোলাইটিক ডিজিজের পেশেন্টদের স্টোনকে অনেক সময় বলা হয় পিগমেন্ট স্টোন সো দিস ইজ সি ফর কমপ্লিকেশনস নাও ডি হোয়াট ইজ ডি ডি স্ট্যান্ডস ফর এই দিকটা যে আন্ডারলাইন যে ডিজিজটা আছে সেই ডিজিজ স্পেসিফিক কোনো ইউনিক ম্যানিফেস্টেশন যদি থাকে সো দেয়ারফোর এই ডিটা হচ্ছে এই ডিজিজ স্পেসিফিক ইউনিক ম্যানিফেস্টেশন ইজ ডি সো ডি ইজ ডিজিজ স্পেসিফিক ইউনিক ম্যানিফেস্টেশন আমরা পড়ছি হিমোলিসিসের ফ্যামিলিগত ম্যানিফেস্টেশন দেয়ারফোর এখানে আমাদের এটা আনার কোনো দরকার নেই বিকজ this doesn't belong to the family, this belongs to the individual member. Next, E.
Now, because RBC is getting প্রচুর broken down, body will try to compensate for that breakdown. So, এদের অনেকেরই bone marrow overactive হয় to compensate for that destruction. However, অনেক সময়ই দেখা যায় যে ম্যারোর বাইরেও হেমোপয়েসিস স্টার্ট হয়েছে টু কম্পেনসেট ফর দ্যাট ব্রেকডাউন। সো ই স্ট্যান্ডস ফর এই ঘটনাটা যেটাকে বলা হয় এক্সট্রা, ই স্ট্যান্ডস ফর এক্সট্রা মেডালারি হেমোপয়েসিস। এই এক্সট্রা মেডালারি হেমোপয়েসিসের এভিডেন্স হিসেবেই, বিকজ এই এক্সট্রা মেডালারি হেমোপয়েসিস দুটো জায়গাতে স্টার্ট হয়, লিভার, স্প্লিন, অ্যান্ড এই ব্যাপারটা দেয়ারফর ফার্দার কন্ট্রিবিউটস ইন হেপাটোস্প্লেনোমেগালি। ওকে, সো দেয়ারফর ওভারঅল যদি বলা হয় পুরো ব্যাপারটা আমি যদি এখন কুইকলি আরেকবার রিক্যাপিচুলেট করি, যে হিমোলাইটিক ফ্যামিলির মেম্বার যারা, সেই মেম্বারদের মধ্যে যেই আমার থাকুক না কেন, সো ডাজন্ট ম্যাটার, এই পুরো ফ্যামিলিতে যত ডিজিজ আছে এই ডিজিজগুলোকে একসাথে দেখলে দেখব এরা ক্লিনিক্যালি কি কি শো করতে পারে। এ, অ্যানিমিয়া, evidence of anemia, B, breakdown of RBC evidence, a breakdownery evidence হচ্ছে ইকটেরাস বা জন্ডিস, breakdownery evidence হচ্ছে যেন স্প্লেনোমেগালি, and that intravascular hemolysis যাদের, তাদের জন্য that reddish black urine, এই রেডিশ ব্ল্যাক ইউরিনকে বইতে অনেক সময় বলা হয় কোলা কালার্ড ইউরিন। সি, কমপ্লিকেশনস অফ হিমোলিসিস, তার এভিডেন্স, অ্যান্ড তারই এভিডেন্স হিসেবে একটা কোলেলিথিয়াসিস। আর নাম্বার 2, আয়রন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আয়রন ওভারলোডিং এর এভিডেন্স। ডিটা ঠিক ফ্যামিলি নয়, এটা বোঝার জন্য যে অ্যাপার্ট ফ্রম এ, বি, সি, ই উইচ আর ফ্যামিলি, এইটা হচ্ছে যে ডিজিজটা আমার হয়েছে অ্যান্ড লিডিং টু হিমোলিসিস, সেই ডিজিজ রিলেটেড কোনো ইউনিক ম্যানিফেস্টেশন। সো ডিজিজ, it is not evidence of hemolysis, disease related unique manifestation, and this is therefore extramedullary hemopoiesis যদি হয় তার জন্য হেপাটোস্প্লেনোমেগালি। এইবারে কুইকলি বললে therefore hemolytic disease শুনলেই therefore আমাদের মাথায় আসে কি, অ্যানিমিয়া, হেপাটোস্প্লেনোমেগালি, জন্ডিস, অ্যানিমিয়া, হেপাটোস্প্লেনোমেগালি, জন্ডিস in varying combination. Now the next part is also very important. এই যে পুরো জিনিসটা হলো অ্যানিমিয়া ব্রেকডাউনের জন্য, জন্ডিস, স্প্লেনোমেগালি, আয়রন ওভারলোডিং, হেপাটোস্প্লেনোমেগালি, এই যে এন্টার হিমোলাইটিক পিকচারটা একটু আগে আমরা বলেছি, সেটা হচ্ছে যে ডিজিজই আমার হোক না কেন, ওই পেশেন্টদের, যে পেশেন্টটার পার্টিকুলার ডিজিজটা হয়েছে, অ্যান্ড দিস ইজ অ্যাপ্লিকেবল ফর অল দ্য ডিজিজেস, সবার তো ডিগ্রি অফ হিমোলিসিস নট সেম। ইউ টেক এনি ডিজিজ যেখানে হিমোলিসিস হয়, ওই ডিজিজ এ এফেক্টেড যত পেশেন্ট পৃথিবীতে আছে তাদের সবার ডিগ্রি অফ হিমোলিসিস ইজ নট দ্য সেম। সো দেয়ারফোর এই পিকচারটার ম্যাগনিটিউডটা, তার মানে অ্যানিমিয়া কতটা, জন্ডিস দেখে কতটা মনে হচ্ছে, মানে কতটা ডিপ জন্ডিস বা লাইট জন্ডিস মনে হচ্ছে, লিভার, স্প্লিন কত বড় হয়েছে। সো দ্য ম্যাগনিটিউড অফ দ্য হোল থিং is variable, patient to patient vary করবে, and vary করবে এই কারণে বিকজ এই ডিগ্রি অফ হিমোলিসিস ইজ নট সেম। ডিগ্রি অফ হিমোলিসিস ইন এনি ডিজিজ যত পেশেন্ট আছে অফ দ্যাট পার্টিকুলার ডিজিজ,
তাদের ডিগ্রি অফ হিমোলিসিস ইজ নট সেম, ডিগ্রিটা ইজ ভেরিয়েবল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হোল ক্লিনিক্যাল পিকচারটা তুমি যদি ম্যাগনিটিউডের অ্যাঙ্গেল থেকে দেখো তাহলে কিন্তু ভ্যারিয়েবল হবে। সবার সেম অ্যামাউন্টে অ্যানিমিয়া হবে না, সেম অ্যামাউন্টে জন্ডিস হবে না। এইখানে একটা ফাইনাল কথা, বিকজ দেয়ার উইল বি পেশেন্ট যাদের ডিগ্রি অফ হিমোলিসিস ইজ নেগলিজেবল, ডিজিজটা আছে কিন্তু নেগলিজেবল হিমোলিসিস হচ্ছে। যদি নেগলিজেবল হয় তাহলে এই এ বি সি ডি ই এইগুলো উইল বি নেগলিজেবল। সো উই গো ব্যাক টু ওয়্যার হিয়ার একদল পেশেন্টের কিন্তু এই এ বি সি ডি কিছুই প্রায় বোঝা যাবে না, অ্যান্ড দেয়ারফোর তারা উইল বি এসিমটোম্যাটিক, তার কারণ তাদের হিমোলিসিসটা ইজ নেগলিজেবল। ডিজিজটা হয়তো আছে কিন্তু দ্য কোয়ান্টিটি ওয়াইজ it is negligible. Similarly, if you investigate, when you investigate them, you look for যে প্রথমে যে যেন হিমোলিসিস কি হচ্ছে। সো ঠিক ক্লিনিক্যালি যেমন উই গট এই এভিডেন্স, একটা ফ্যামিলিগত এভিডেন্স, তেমনি ইনভেস্টিগেশন করানোর সময়ও উই লুক ফর এই যে and we get evidence of, and this belongs to the family investigation এ হিমোলাইটিক ফ্যামিলির যে মেম্বারই আমি হই না কেন, এনি মেম্বার কি থাকবে ব্লাড পিকচারে, এ ফর একটা অ্যানিমিয়া থাকবে, হিমোগ্লোবিন কম থাকবে। আবার বলছি কতটা কমবে দ্যাট ডিপেন্ডস অন ডিগ্রি অফ হিমোলিসিস। তেমনি ব্লাড পিকচারে সিবিসিতে উই গেট হিমোগ্লোবিন কম। সিবিসি যখন করা হচ্ছে স্মিয়ারে কখনো কখনো এই ফ্যামিলিটার এভিডেন্সটা বুঝতে পারা যায়, কেন কিছু অ্যাবনর্মাল মরফোলজি অফ আরবিসি পাওয়া যায় ইন মেনি হিমোলাইটিক ডিজিজ বিকজ অফ দ্য হিমোলিসিস। আরবিসিগুলো দেখতে অদ্ভুত হয়। নেক্সট ব্রেকডাউন যে হচ্ছে তার এভিডেন্স কি? সো দিস ইজ হিমোলাইসিসের মার্কার্স, বলা হয় মার্কার অফ হিমোলিসিস। কেন হিমোগ্লোবিন উইল নট টেল ইউ ইট ইজ হিমোলাইটিক অ্যানিমিয়া, ইট উইল টেল ইউ ইট ইজ অ্যানিমিয়া। সো ইট ইজ হিমোলাইটিক অ্যানিমিয়া, সেটা বোঝা যায় ফ্রম দিস সো কল্ড ব্লাডে মার্কার্স অফ হিমোলিসিস। কি বাড়ছে? যেহেতু হিমোগ্লোবিন ভাঙছে, আরবিসি থেকে বেরোচ্ছে, বিলিরুবিনে বেশি করে কনভার্টেড হচ্ছে, সো এদের একটা প্রিডমিনেন্টলি আনকনজুগেটেড বিলিরুবিনিমিয়া বা হাইপার বিলিরুবিনিমিয়া থাকে। নাম্বার টু, আরবিসির ভেতর থেকে একটা এনজাইম বেরিয়ে আসে বেশি বেশি করে, সো এদের ব্লাডে এলডিএইচ বেশি থাকে। বিকজ বোন ম্যারো ইজ ট্রাইং ইটস বেস্ট টু কম্পেনসেট ফর দিস হিমোলিসিস, এদের ম্যারো ইজ ওভারওয়ার্কিং। বিকজ ম্যারো ইজ ওভারওয়ার্কিং, ম্যারোর ওপরে যেন চাপটা বেশি, ডিম্যান্ডটা বেশি, অ্যান্ড দেয়ারফোর ম্যারো থেকে বেশ কিছু প্রিম্যাচিওর আরবিসিস বাজারে বেরিয়ে পড়ে, মানে সার্কুলেশনে বেরিয়ে পড়ে। অ্যান্ড দেয়ারফোর এই প্রিম্যাচিওর আরবিসিগুলোকেই বলা হয় রেটিকুলোসাইট কাউন্ট হাই থাকে। সো দিস থ্রি আর এই মার্কার্স অফ হিমোলিসিস বা বি ফর ব্রেকডাউনের এক্সাম্পল। ব্রেকডাউন, এখানে একটা ছোট জিনিস পাশে বলছি, এটা হয়তো বিরাট ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট নয়, খানিকটা হলেও সাইট অফ ব্রেকডাউন ওয়েদার হিমোলিসিসটা ইন্ট্রাভাস্কুলারলি হচ্ছে অর এক্সট্রাভাস্কুলার কোনো সাইটে হচ্ছে, সেটা খানিকটা ইনভেস্টিগেশনে বোঝা যায়। আই শ্যাল কাম টু দ্যাট লেটার অন, এ সাইট অফ ব্রেকডাউন। Next, complication related investigations, because you would want to know যে complications আসছে কিনা, and therefore complication main হচ্ছে আয়রন ওভারলোডিং। সো এদের অনেকেরই যেটা করতে হয় এই আয়রন স্টাডি, আয়রন লেভেল, ফেরিটিন লেভেল, আয়রন মার্কার্স যেগুলো,
transferrin saturation, mainly iron and ferritin, transferrin saturation, TIBC. So this is the iron study. So কমপ্লিকেশনে আয়রন ওভারলোডিং এর পার্ট হিসেবে আয়রন স্টাডি করতে হবে। আয়রন ওভারলোডিং এখান থেকে তো নয় বোঝা গেল যে সেরাম আয়রন ইজ হাই। হ্যাজ দ্যাট সেরাম আয়রন অ্যাফেক্টেড এনি অর্গান? দেয়ারফোর অর্গানকে ইভ্যালুয়েট করতে হয়, পার্টিকুলারলি হার্ট, একটা ইসিজি, একো। এই হার্টে আয়রন ডিপোজিশন একোতে খানিকটা বোঝা যায়, আরও ভালো বোঝা যায় এমআরআই, কার্ডিয়াক এমআরআইতে। So this is iron overloading related investigation. Now D is clinically যা ছিল এটা not part of the whole family, সবার ক্ষেত্রে এটা applicable নয়। This is কোনো common factor নয়, this is disease related investigation, because iron study, RBCর hemolytic markers, অ্যানিমিয়া, এরা তো এইটা বলছে যে ওয়েল হিমোলিসিস আছে, অ্যানিমিয়া আছে, আয়রন ওভারলোডিং হচ্ছে। এই টেস্টগুলো এটা বলতে পারবে না যে ডিজিজটা কি, হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড ডিজিজ। অ্যান্ড দেয়ারফর ডিজিজ বোঝার জন্য তোমাকে হয়তো একটা স্পেশাল টেস্ট করতে হবে, পরে বলছি। ফাইনালি এক্সট্রা মেডালারি হেমোপয়েসিস, আর এই ব্রেকডাউনের জন্য ছিল স্প্লেনোমেগালি, এটার জন্য হেপাটোস্প্লেনোমেগালি। তারপর বহু সময় এদের ইউএসজি অ্যাবডোমেন শোজ হেপাটোস্প্লেনোমেগালি। হেমাটোলজির জেনারেল ডিসকাশনে হয়েছিল দেয়ার আর মেনি হেমাটোলজিক্যাল ডিজিজেস। হেমোলাইটিক ডিজিজ আর ওয়ান গ্রুপ, এর ছাড়াও আছে লিউকিমিয়াস, লিম্ফোমাস, যেখানে অর্গানোমেগালি হয়। So therefore এই যে ইনভেস্টিগেশনসগুলো হলো, দ্যাট মিনস সিবিসিতে হিমোগ্লোবিন কম, hemolytic markers of hemolysis, USG abdomen, iron study, এগুলো হচ্ছে যেন হোল ফ্যামিলিটার জন্য অ্যাপ্লিকেবল। যেটা বাকি রইল সেটা হচ্ছে, বিকজ এটা ইজ অ্যাপ্লিকেবল ফর এনি ডিজিজ, ভালো করে বোঝার চেষ্টা করো, এনি ডিজিজ যেখানে হিমোলিসিস হয়। এইবারে হোয়াট উই ডোন্ট নো ফ্রম দিস টেস্ট হচ্ছে যে ডিজিজটা কি। সো এর বাইরেও একটা ইনভেস্টিগেশন লাগবে যেটা will to confirm the underlying disease. So give an example. One of the hemolytic disease হচ্ছে ধরো G6PD deficiency. তো যার G6PD deficiency জন্য হিমোলিসিস, এই জিনিসগুলো তো হিমোলিসিসটা বলবো না, the confirmatory test হবে হচ্ছে G6PD লেভেলটাকে মেজার করা। So this is an example of another D, that means disease related investigation which will confirm the underlying disease. Similarly, treatment of hemolytic disease যদি আমরা দেখি, তাহলে দেখব সাপোর্টিভ ট্রিটমেন্ট of a hemolytic diseases, তাহলে দেখব সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে, সাপোর্টিভ আর ডেফিনিটিভ। হোয়াট ডু ইউ মিন বাই সাপোর্টিভ ট্রিটমেন্ট? দিস ইজ হয়তো সিমটমস কি কমপ্লিকেশন ডিরেক্টেড ট্রিটমেন্ট, whereas definitive ট্রিটমেন্টটা কি, ইট ইজ দ্য ডিজিজ ডিরেক্টেড ট্রিটমেন্ট। তার মানে কিউরেটিভ ট্রিটমেন্টটা, তার মানে যে ট্রিটমেন্টটা উইল এনশিওর দ্যাট হিমোলিসিস স্টপস, কিউরেটিভ ট্রিটমেন্ট। হ্যাঁ, সাপোর্টিভ ট্রিটমেন্ট সিমটম বা কমপ্লিকেশন ডিরেক্টেড, অ্যান্ড দেয়ারফর সাপোর্টিভ ট্রিটমেন্ট এদের কিসের জন্য লাগে না, অ্যানিমিয়ার জন্য সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগে। তার সাপোর্টিভ ট্রিটমেন্ট তো প্যাকড সেল ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন, যাদের সিগনিফিকেন্ট অ্যানিমিয়া হচ্ছে তাদের ট্রান্সফিউশন দিতে হয়।
না ব্রেকডাউন তার মানে এই বিলিরুবিন বেড়ে যাওয়া এগুলোর তো খুব একটা কোনো সাপোর্টিভ ট্রিটমেন্ট হয় না। হাউএভার এই ব্রেকডাউনটাকে খানিকটা স্লো ডাউন করে কোন সাপোর্টিভ ট্রিটমেন্টটা, না এইটা হচ্ছে স্প্লেনেক্টমি করে দেওয়া, স্প্লেনেক্টমি। ঠিক আছে, it doesn't cure, it slows down often the rate of hemolysis. Next, complication directed supportive treatment, iron overloading টা হচ্ছে the main complication. So therefore iron overloading directed treatment and iron overloading directed treatment mainly হচ্ছে দু রকম। এক, আয়রনকে চিলেট করে, আয়রন চিলেটিং এজেন্টস গুলো দেওয়া টু প্রিভেন্ট অর টু ট্রিট আয়রন ওভারলোডিং। আর টু, যদি কোনো অর্গান ড্যামেজ হয়ে গিয়ে থাকে সেই অর্গান ড্যামেজটাকে ট্রিট করা। সে হার্ট ফেলিয়ার হয়েছে, হার্ট ফেলিয়ারটাকে তো ট্রিট করতে হবে। সো দিজ আর ওভারঅল সাপোর্টিভ ট্রিটমেন্ট। অ্যানিমিয়ার জন্য ব্রেকডাউন স্লো ডাউন করার জন্য স্প্লেনেক্টমি, আর কমপ্লিকেশনের মধ্যে মেনলি আয়রন ওভারলোডিং এর জন্য চিলেটার্স বা অর্গান ড্যামেজ রিলেটেড ট্রিটমেন্ট। নেক্সট, ডেফিনিটিভ ট্রিটমেন্টটা কি হবে, দ্যাট ডিপেন্ডস অন দ্য আন্ডারলাইং ডিজিজ, বিকজ ডিজিজটা কি তার উপরে ডেফিনিটিভ ট্রিটমেন্টটা ডিপেন্ড করবে। সো এই যা ডিসকাশন হলো, তুমি এবারে ভেবে দেখো, ইউ টেক এনি হিমোলিটিক ডিজিজ, থ্যালাসেমিয়া, G6PD, অমুক তোষক, এই যে কোনো ডিজিজেরই কিন্তু 80% জিনিস উই হ্যাভ কভার্ড। তার কারণ ফ্যামিলিগত জিনিসটা উই হ্যাভ কভার্ড, ক্লিনিক্যাল ফিচার্সে একটা বড় পার্ট হয়ে গেছে। কমন পার্টটা ইনভেস্টিগেশনের এই যেটা হলো যে অ্যানিমিয়া, হিমোলিসিস, আল্ট্রাসাউন্ড, দিস ইজ ফ্যামিলিগত, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। ট্রিটমেন্টে সাপোর্টিভ পার্টটা এই জিনিস যেগুলো ডিসকাশন করা হলো, এরা কিন্তু প্রত্যেকের জন্যই অ্যাপ্লিকেবল। সো therefore when you read individual diseases, after this you are already prepared because you have already done your homework and 70 to 80% of the individual diseases are covered. বাকি আছে কি, ক্লিনিক্যাল ফিচার্স থেকে ডিজিজ রিলেটেড কোনো ইউনিক ফিচার, এটা হয়তো তুমি এখনো জানো না, ওকে গুড, ডিজিজ রিলেটেড ইউনিক ফিচার পড়তে গিয়ে দেখবো এই ইউনিক ফিচার বহু ডিজিজেই নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেখানে আছে সেখানেও এরকম ইউনিক ফিচার হচ্ছে খুব নেগলিজিবল কিছু একটা সামান্য। আর থ্রি, আমি অলরেডি সেই ইউনিক ফিচারটাকে জানি। তেমনি ইনভেস্টিগেশন পড়ার সময় একটা করে টেস্টের নাম পড়া বাকি আছে। ইট ইজ দ্য টেস্ট উইচ উইল কনফার্ম দ্য আন্ডারলাইং ডিজিজ। তেমনি ট্রিটমেন্টেও ডেফিনিটিভ ট্রিটমেন্টটুকু শুধু পড়ার আছে। এইবার এখানেও একটা আয়রানিক্যাল ব্যাপার, অনেক হেমোলাইটিক ডিজিজেরই কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্ট নেই, সো আমারও কিছু পড়ার নেই। সো ফ্যামিলি কামস ফার্স্ট, এই যেটা আলোচনা করলাম এটা একটা কনসেপশন, যে কনসেপশনটা তুমি 50টা ডিজিজ পড়ার সময় অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড ফাইনালি, এটা বলে আমি হয়তো বোর করে দিই, স্টিল যা আলোচনা হলো তা কিন্তু খুব একটা নতুন কিছু নয়, দ্য সেম থিং, পুরনো পড়ারই যেন খানিকটা রিক্যাপ হলো। So for the time being, this much about hemolytic diseases.